কমরেড সভাপতি, আমার চেয়ে যারা বয়সে বড় আমার গুরুজনেরা, সমবয়স্ক এবং আমার চেয়ে যারা ছোট তাদের সবাইকে আমি বড়দের শ্রদ্ধা, বাকিদের ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং দিলীপদার আজকে প্রয়াণ দিবস, ফলে দিলীপদার স্মরণে যে এখানে স্মারক বক্তৃতা আয়োজন করা হয়েছে, আমি দিলীপদার স্মৃতির প্রতি প্রথমে আমি শ্রদ্ধা জানাচ্ছি। মায়ের কাছে মাসির গল্প করে লাভ নেই। এই অঞ্চলে আমাদের পার্টি এবং শ্রমজীবী মানুষের আন্দোলনকে গড়ে তুলবার ক্ষেত্রে দিলীপদার কি ভূমিকা, সেটা আমি আপনাদের মতোই কমরেডদের কাছে শোনা, একসঙ্গে যারা ছাত্র যুব করেছি বা এই সময়, আর সেটা আমার খুব জানাও নেই। আমি এই ব্যাপারে আমার বলার নেই, আপনারা সেগুলো জানেন বলেই তার স্মৃতি, তার কাজ, তাকে বারবার নিজেরা স্মরণ করার জন্য, মনে রাখার জন্যই তো এই আয়োজন। এ তো কোনো আনুষ্ঠানিকতা না। আমার সঙ্গে দিলীপদার অল্প বিস্তর পরিচয় ছিল এবং সেইটাও আমি খেয়াল করতে পারছি। সম্ভবত তখন রিষড়া মিউনিসিপ্যালিটি, সম্ভবত উনি চেয়ারম্যান ছিলেন, সম্ভবত রেল লাইনের ওদিকে বোধহয় মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কোনো মেলা বা এই ধরনের কিছু একটা হতো, তাতে এইরকম একটা আলোচনা সভায় আমার আসার সুযোগ ঘটেছিল এবং সেখানে উনি ছিলেন, ওনার সঙ্গে আলাপ হয়েছিল। তারপরেও বিভিন্ন পার্টির কর্মসূচিতে মাঝে বেশ কয়েকবার দেখা হয়েছে। ফলে সেই দিলীপদারই স্মারক বক্তৃতা এখানে আমাকে কয়েকটা কথা বলবার সুযোগ আপনারা দিয়েছেন। আমি তার জন্য আমার ভালো লাগাটা আমি বলছি। পার্টিতে বা পার্টি পরিবারে ওই কৃতজ্ঞতা, ওই কথাগুলো মানায় না। আমার ভালো লাগাটা আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আমি একদম সরাসরি আমাদের বিষয়ের মধ্যে চলে যাই। মেহনতি মানুষের লড়াই বনাম বিভাজনের রাজনীতি। আগের ট্রেনটা মিস করার জন্য আমি একটু পরে এসেছি। কতগুলো কথা ওই মুখটা থেকে শুনেছি, কিছু কথা এখানে এসেছে। ফলে আমার কথা বলার একটা ক্যানভাস ইতিমধ্যেই তৈরি হয়ে আছে আজকের এই সভার কথা বলার জন্য। এটা দুটো অংশ এবং খুব সঙ্গতভাবে এই মেহনতি মানুষের লড়াই, এই কথাটা আগে যখন বলা হয়েছে, তার মানে আমাদের কাছে বোঝাপড়াটা স্পষ্ট। এবং একটু আগে যে কথাগুলো এখানে বলা হয়েছে, যে মেহনতি মানুষের যে লড়াই, ঐক্যবদ্ধ লড়াই, রুটি রুজির লড়াই, সেই লড়াইকে ভাঙবার জন্যই বিভাজনের রাজনীতি, শাসক শ্রেণীর বা মেহনতিদের যারা শত্রু তাদের হাতিয়ার। ফলে এই আলোচনা সভার স্মারক বক্তৃতার শিরোনাম দিয়েই এটা স্পষ্ট করা আছে, একটু আগেই কথাগুলো বলা হয়ে গেছে। আমি প্রথম এই কথাটা এখানে উল্লেখ করলাম এবং আমার যা কথা বলা আমি এইটার মধ্যেই সীমাবদ্ধ রাখব। কিন্তু তার আগে, যেহেতু এটা পথসভা নয়, কোনো জনসভাও নয়, নির্বাচনী সভা তো নয়ই, একটু এক জায়গায় বসে আমরা আলোচনা করছি এবং স্মারক বক্তৃতা এটা যেমন রাজনৈতিক শিক্ষা শিবির নয়, আবার এটা জনসভাও নয়। একটা জনপ্রিয় বক্তৃতা, তার মধ্য দিয়ে কিছু কথা থাকে এবং তার মধ্য দিয়ে অবশ্যই একটা রাজনৈতিক শিক্ষার দিকও থাকে। অন্তত সেইভাবে আমরা দেখি, আমাদের পার্টি জীবন আমরা সেভাবে দেখবার চেষ্টা করি। সেই জন্য একেবারে হালের কথাগুলো বলবার আগে বা এই শিরোনাম ধরে যে কথাগুলো বলার আছে, সেখানে আমি তিনটে কথা একটু ছোট করে একটু বলে দেব। রাজনীতি কথাটা যখন এসেছে তখন আমার বলতে সুবিধা হচ্ছে, না হলেও এই কথাটা আমাকে টেনে আনতে হতো যে আমরা যারা কমিউনিস্ট হতে চাই, কমিউনিস্ট কিনা বলতে পারবো না, হতে চাই, হওয়ার সংগ্রামে আছি, বা অবশ্যই কমিউনিস্ট হওয়ার এটা একটা মানে কি বলবো, এটা সাধারণ শর্ত, এটা বলতে লাগে না যে মার্ক্সবাদী হতে হয়। আমি আবার বলছি, মার্ক্সবাদী কি না জানি, মার্ক্সবাদী হবার চেষ্টা।
কারণ আমি এটা মনে করি যে মার্ক্সবাদী মানে মার্ক্সের বা মার্ক্স, এঙ্গেলস, লেনিন, স্টালিন থেকে শুরু করে একেবারে আমাদের দেশের যারা আছেন, ইটিআর, নামদুদ্রিপাদ, সুন্দরাইয়া, আরো অনেকে যারা আছেন, আমি শুধু আমাদের নেতৃত্বের কথা উল্লেখ করলাম, থেকে শুরু করে অসংখ্য মার্ক্সীয় বুদ্ধিজীবী আছেন, তাদের লেখাপত্র পড়তে হয়, সবাইকে পড়তে হবে। এটা আমি একটু ট্রাকের বাইরে চলে গেলাম, কথাটা যখন ঢুকেই পড়েছি বলা উচিত, পড়তে হবে, ঠিকই আছে। কিন্তু মার্ক্সবাদী হওয়া মানে এটা নয় যে শুধুমাত্র মার্ক্সীয় সাহিত্য, কত মোটা মোটা মার্ক্সীয় সাহিত্য পড়লাম, সে তো পড়তেই হবে, সেটা অন্যতম শর্ত, এর বাইরে কিছু নেই। না পড়লে জানা যাবে না। জ্ঞান অর্জনের একটা অন্যতম পদ্ধতি, প্রাথমিক পদ্ধতি পড়া। আবার শুধু পড়েও জ্ঞান অর্জন হয়, তার সঙ্গে প্রয়োগের একটা রূপ থাকে। তো এটা খুব জরুরি। এবং অবশ্যই ক্লাসিক্যাল মার্ক্সিজম পড়তে হয়, মার্ক্সীয় সাহিত্য পড়তে হয়, তার থেকে শুরু করে সর্বশেষ যে চর্চা, সর্বশেষ চর্চা, সেটাও আমাদের অনেককে জানতে হয়, সবাইকে জানতে হয়। তা আমি এটা মনে করি না যে মার্ক্সবাদী মানে শুধুমাত্র এই তত্ত্বটা ভালো করে জেনে বা সেই অনুযায়ী কিছু কোটেশনকে সামনে রেখে কথা বলা বা কাজ করা না। মার্ক্সবাদী হওয়ার প্রধান শর্ত হল যে মার্ক্সীয় তত্ত্বের যে মূল লক্ষ্য, সমাজ থেকে এই শোষণকে উচ্ছেদ করে শ্রেণীহীন সমাজের দিকে যাওয়ার লক্ষ্যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে রাজনীতি, রাষ্ট্র, এই লক্ষ্যকে সামনে রেখে একজন মার্ক্সবাদী হবে সেই যে তার নিজের সময়ে, নিজের বাস্তবতায় সেই মার্ক্সীয় তত্ত্বের লক্ষ্যকে প্রয়োগে আন্তরিক হবে, প্রয়োগে ভূমিকা পালন করতে পারবে, প্রয়োগে দক্ষ হওয়ার চেষ্টা করবে, প্রয়োগে সৃষ্টিশীল হবে। এ না হলে মার্ক্সবাদী হওয়া যায় না। কারণ মার্ক্সের তত্ত্বের মূল কথা হলো দান্দিক বস্তুবাদ, শুধু বস্তুবাদ নয়। মার্ক্সের জন্মের বহু আগে বস্তুবাদ পৃথিবীতে চলে এসেছে, 18th সেঞ্চুরি, তারও খানিকটা আগে 17th সেঞ্চুরি শেষ দিকে। তো মার্ক্সের কন্ট্রিবিউশন দর্শনে, মতাদর্শে, রাজনীতিতে, মানব সমাজের গতিধারায় সেই বস্তুবাদকে দান্দিক ভাবে হাজির করে তার প্রয়োগের যে অভিমুখ, সেই অভিমুখকে নির্মিত। সেই জন্য এটা হলো বড় কথা। সেই কারণে আমাদের কাছে রাজনীতির ইন্টারপ্রিটেশনটা কি, রাজনীতির মানেটা আমরা কিভাবে দেখি, এই কথাটা বলতে লাগছে এই জন্য যে আজকে রাজনীতি বলতে আমাদের সামনে যে ছবি বা যে বর্ণনা আঁকা হয় ফলিত রাজনীতিতে, সিনেমায়, এখন তো একটা নতুন এসছে ওয়েব সিরিজে, সিরিয়ালে, সাহিত্যে, চায়ের দোকানের আড্ডা, সাধারণভাবে রাজনীতি বলতে যা বোঝানো হয় এবং তার চেহারাটা খুব যে ভালো বর্ণনা, এটা দেওয়া হয় না। আচ্ছা, রাজনীতি মানে কি শুধু এই যে কেউ একজন কোনোভাবে তাকে কাউন্সিলর হতে হবে, এমএলএ হতে হবে, মন্ত্রী হতে হবে, পার্লামেন্টের মেম্বার হতে হবে? এগুলো হলো রাজনীতির একটা রূপ। আসলে রাজনীতি কি? আবার অনেকের মধ্যে একটা অদ্ভুত একটা ওই কি বলবো, ওই আমরা যখন বাচ্চা ছিলাম, ওই যখন কুমির ডাঙা খেলতাম, যখন খুব ছোট ছিলাম, এখানে অনেকেই কুমির ডাঙা খেলেছে। এখনকার আমার মেয়ে খেলেনি অবশ্য, সেটা আলাদা কথা, কিছু করার নেই ওর। তো সকল সেই কুমির ডাঙা খেলাতে তখন এইটুকু ছিলাম, আমাদেরকে কেউ আউট করতো না, বলতো দুধু ভাতু। তা আমাদের অনেকে রাজনীতি বলতে একটা দুধু ভাতু ধারণা আছে, সেখানে শুধু সেবা হবে, সেখানে কোনো লড়াই নেই, সেখানে কোনো ক্ষমতা বলে কোনো শব্দের কোনো মানে নেই। একেবারে বোকা বোকা ধারণা। রাজনীতি মানেটাই হলো তার সঙ্গে ক্ষমতার প্রশ্নটা যুক্ত। যে ক্ষমতাশালী সে চায় ক্ষমতাটাকে ধরে রাখতে, আর যে অবদমিত সে চায় ক্ষমতাকে অর্জন করতে। হ্যাঁ, বুর্জুয়া রাজনীতিতে এই ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতা অর্জন এটা ব্যক্তিগত। 14 তলার জায়গায় উনি আসবেন না ওনার জায়গায় 14 তলা যাবে, এসব ব্যক্তিগত। দক্ষিণপন্থী রাজনীতিতে আজকে যে তৃণমূলে আছে, কালকে সে বিজেপি, পরশু সে অন্য কোথাও, অসুবিধা নেই।
কালকে আমার এক বন্ধু খুব সুন্দর উদাহরণ দিয়ে বললো যে বিজেপি তৃণমূল এই পরস্পরের লড়াইয়ে তৃণমূল বিজেপি উভয় কমফর্ট ফিল করে, মানে আরাম বোধ করে। আমি বললাম এরা বলছিস কেন? বলে দেখো না যে মা খুব বকলো তো মায়ের উপর রাগ করে সে আর মায়ের কাছে খেলো না, জেঠিমার কাছে ওই বেলা ভাত খেলো, আবার তার পরের দিন এসে মায়ের কাছে। তেমনি তৃণমূল আর বিজেপি এই আসা যাওয়াতে ওদের মধ্যে কোনো অসুবিধা নেই। ফলে এই রাজনীতিটা ব্যক্তিগত ক্ষমতা দখলের প্রশ্ন বা কোনো একটা গোষ্ঠীর ক্ষমতা দখলের প্রশ্ন। লাস্ট বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা এখানে যা দেখেছি এবং তার মানে এতে যা চলছে বা গত কয়েক সপ্তাহ সারা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে যা চলছে বা ভারতবর্ষের যে রাজ্যগুলোতে, আমি পরে আসবো, বাইনারি কথাটা নিয়ে পরে আসবো, আমাদের এই সাবজেক্টের মধ্যে এটা পড়বে, যা চলছে তাতে করে যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে একটা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, আমি ছেড়ে দিলাম বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান বাম, যেখানে যেখানে সেই উপাদান থাকছে সেখানে সেখানে শত্রুতা করার ইয়েতে মানে কি বলবো মুখোশ পড়ে সে রামায়ণের গল্পে সে রাবণ বলেছিল না রামে মিলে যেতে চায়, তো বলে রামের যদি বন্ধুতার সঙ্গে রামের সঙ্গে মিলতে চাও তাহলে অনেক দিন লাগবে, অনেক বছর লাগবে। তো রাবণ বলে আমারও তো সময় নেই, আমাকে তাড়াতাড়ি মিলতে হবে। বলে ঠিক আছে তাই হবে, তাহলে তোমাকে শত্রুতা করতে হবে। তাহলে যে শত্রুতার বেশে তৃণমূল বিজেপির শত্রুতা করছে, বিজেপি তৃণমূলের শত্রুতা করছে, আমাদের মুখ্যমন্ত্রী বিজেপির শত্রুতা করছে, মোদীর শত্রুতা করছে, কিন্তু RSS এর কখনো শত্রুতা করছে না। তো যাই হোক, তাহলে এইটা হলো। আর দেখা যাচ্ছে যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং তার সঙ্গে একটা বামপন্থীদের সম্পর্ক, একটা যেখানে শক্তি তৈরি হচ্ছে সেখানেই বিজেপিকে পরিত্রাণ করার জন্য তাকে গালমন্দ করতে করতে তার শত্রুতার একটা আবরণ করে মুখোশ করে তৃণমূল কংগ্রেসকে সেখানে হাজির হচ্ছে। তাহলে এখানে ক্ষমতা দখল, ক্ষমতা অর্জন ব্যক্তির প্রশ্ন, কোন কোটারির প্রশ্ন। কিন্তু আমরা যারা মার্কসিস্ট হতে চাই, আমরা যারা কমিউনিস্ট হতে চাই, আমরা যারা মেহনতি মানুষের লড়াইকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, মেহনতি মানুষের লড়াই আন্দোলনকে সংগঠিত করবার চেষ্টা করি, আমাদের কাছে রাজনীতির ক্ষেত্রে ক্ষমতার যে উপাদান সে উপাদান অনিবার্য উপাদান। কিন্তু এখানে ক্ষমতাটা ব্যক্তি ক্ষমতা না। আমরা এই যে দেখছি যে আজকে ক্ষমতাশালী, এই যে প্রধানমন্ত্রীকে দেখছি, মুখ্যমন্ত্রীকে দেখছি, ঠিকই এরা ক্ষমতাশালী, সংবিধান এদেরকে ক্ষমতা দিয়েছে। তারা সেই ক্ষমতাকে ব্যবহার করে কার স্বার্থ পূরণ করছে সমাজে? 14 সাল থেকে নরেন্দ্র মোদী দিল্লিতে যে সরকারে আছে আর 11 সাল থেকে মমতা দেবী পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী হয়েছে, এই সময়ের মধ্যে কার স্বার্থ পূরণ করছে? প্রধানমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার। আমি বিস্তৃত বক্তৃতার জায়গায় যাব না, আমাদের সকলেরই, কারণ আমাদের মূল সাবজেক্ট এটা নয়, আমাদের সকলেরই অভিজ্ঞতার মধ্যে আছে আসলে এই সময়ের মধ্যে ভারতবর্ষের যারা কর্পোরেট, যারা ভারতবর্ষকে লুট করছে, দেশের সম্পদকে লুট করছে। করোনার দিনে যখন 22 কোটি মানুষের কাজ চলে গেছে আমাদের ভারতবর্ষে, করোনার দিনে যখন মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, করোনার দিনে যখন মানুষ বিপদের মধ্যে আছে, এই সময়তেও যারা পুঁজি বাড়িয়েছে, মুনাফা বাড়িয়েছে। এই চলতি 2 বছরের করোনাতে ভারতবর্ষে 22 কোটি মানুষ কাজ হারিয়েছে। আর এই চলতি 2 বছরে একমাত্র মুকেশ আম্বানি, আমি কেন ওর নামটা বলছি না, উনি রাষ্ট্রপতির কাঁধে হাত দিয়ে কথা বলতে পারেন, ওর বিটির বিয়েতে প্রধানমন্ত্রী গেটের বাইরে দাঁড়িয়ে অতিথিদেরকে আপ্যায়ন করতে পারেন, আর ওর বিটির বিয়েতে নেমন্তন্ন রক্ষা করার জন্য অন্য কোনো কর্মসূচি নেই, আর কেউ নয়, পশ্চিমবাংলা থেকে একজন মানুষই প্লেন ভাড়া করে বম্বেতে গিয়ে নেমন্তন্ন খেয়ে আসতে পারে। সেই জন্য আমি মুকেশ আম্বানির কথা বলছি। 2.5 লক্ষ কোটি টাকা, 2.5 লক্ষ কোটি টাকা এই চলতি 2 বছরে তার মুনাফা হয়েছে। তো তাহলে কার স্বার্থ পূরণ করছে? দিল্লির সরকার, বুঝতে অসুবিধা নেই। একটার পর একটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বিক্রি করে দিচ্ছে জলের দরে, সম্পদ লুট করছে। এখন আমার নতুন ফর্মুলা এসছে NMP, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, মানে এই যে রিসরার রেল স্টেশনটা বা রেলটা হয়তো সেখানে অশোক স্তম্ভের একটা ছাপ থাকবে, কিন্তু রেল স্টেশনটা লিজ দিয়ে দেবে কাউকে, রেল লাইনটা লিজ দিয়ে দেবে, রেলের লাইন, মানে লাইন মানে আমি ট্রাক বলছি না, যে ট্রেন যাতায়াত করে, রেলের নাম্বার লিজ দিয়ে দেবে। কয়লা খনিটা হয়তো তার যে সদর দপ্তরের মাথায় হয়তো অশোক স্তম্ভ ছাপটা থাকবে, কিন্তু সেটাকে কোনো প্রাইভেট কনসার্নকে লিজ দিয়ে দেবে। ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন শুনতে খুব ভালো,
তাহলে যে পাইপলাইনে আমাদের জাতীয় অর্থনীতি পরিচালিত হবে সেখানে কি বলছে, লিজ দিয়ে দেবে, রাষ্ট্রীয় সম্পত্তি লিজ দিয়ে দেবে। তো সেটা তো আরো সুবিধা ওদের পক্ষে। কিনতে হলো না, কিছুই করতে হলো না, কোনো দায় নেই, দায়িত্ব নেই। একটা নির্দিষ্ট সময়ের জন্য লিজ নিয়ে সেটাকে একেবারে শুষে নিয়ে একেবারে ছিবড়ে করে সব রসটা টেনে নিয়ে, যেমন ওই ছিবড়ে গুলো পড়ে থাকে আখের, গ্রীষ্মকালে সব আখের রস খাই, তো সেই রকম করে দেবে। কার স্বার্থ পূরণ করছে বুঝতে অসুবিধা নেই। বা এই পশ্চিমবাংলা বামপন্থীদের সরকার যখন ছিল মানুষের জীবনে কোনো যন্ত্রণা ছিল না, এ কেউ বলবে না, আমরা কখনো বলি, হয় নাকি? পচা পুকুরের মধ্যে বাস করব, ব্যবস্থাটাই বড়লোকদের স্বার্থে, ব্যবস্থাটাই হলো শ্রমজীবী মানুষের বিপক্ষে, তো সেখানে শ্রমজীবী মানুষের ঘরের ছেলেমেয়েরা সবাই দুধে ভাতে থাকবে, হয় নাকি? কিন্তু বামফ্রন্ট সরকার তার সীমাবদ্ধতা নিয়ে, তার দুর্বলতা নিয়ে, তার সাফল্য নিয়ে শ্রমজীবী মানুষের স্বার্থের পক্ষে ছিল। আর এই 10 বছরে পশ্চিমবাংলার মানুষের অভিজ্ঞতা কি? কৃষকদের লড়াই পরে বাধ্য হলেন, দাদা তার আগে বোন 14 সালে এবং 17 সালে একই আইন পশ্চিমবাংলায় লাগু করেছে। তাহলে এই সরকার কৃষকদের পক্ষে না, পশ্চিমবাংলার কৃষকের পক্ষে না। বামফ্রন্টের সময় অসংখ্য কলকারখানাগুলো ছিল, আমাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল যে এইসব বন্ধ কারখানায় শিল্প করতে পারে না, ওরা সরকারের এসব করবে। যাই হোক, এটা নির্বাচনী সভা নয়, আমি সেদিকে যাচ্ছি। বামফ্রন্টের সময় কোনো কলকারখানা শ্রমিকদের লড়াই, সেই আন্দোলনকে ভাঙার জন্য থানা থেকে দারোগা যেত না। লেবার কমিশনে আলোচনা হলে সরকার শ্রমিকদের পক্ষে দাঁড়াতো, সবকিছু করতে পেরেছে এমনটা নয়। কিন্তু 10 বছরের অভিজ্ঞতা হলো, যারা ট্রেড ইউনিয়ন করেন তারা জানেন, রিসরা এই অঞ্চল শিল্প বা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক একসময় চটের গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেই জন্য আমি কথাটা বলছি, আমি নিজেও একজন ট্রেড ইউনিয়নের কর্মী, তাই জন্য আমি কথাটা বলছি। এই 10 বছরের অভিজ্ঞতা হলো যে শ্রমিকের সঙ্গে মালিকের প্রথমত সে বিবাদ করার জায়গায় পৌঁছচ্ছে না, কারণ লুটেরাদের হাজির করে শ্রমিকদের সব অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আর যদি বা কোনো সময় কোনো ইস্যু লেবার কমিশন পর্যন্ত গিয়ে পৌঁছয়, তাহলে সেখানে সরকারের ভূমিকা শ্রমজীবী মানুষের পক্ষে নয়। কোথাও কোথাও সরকারের মন্ত্রী আমলারা চুপ করে বসে থাকে, আইএনটিটিউসি যারা করে তারা সেখানে গিয়ে মালিকের হয়ে দালালি করে। আমি কারো নাম বলে কাউকে বাড়তি গুরুত্ব দিতে চাইছি, অভিজ্ঞতা এইটা, ট্রেড ইউনিয়নের কর্মী হিসেবে অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলি। আর এখন তো তারপর পরিষ্কার, এই যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকরা যে অধিকার অর্জন করেছে, শ্রমজীবী মানুষ, এই সব অধিকারগুলোকে কেড়ে নেওয়ার জন্য এখন যে লেবার কোড, শ্রম কোড, এই শ্রম কোড চালু হয়েছে। পশ্চিমবাংলার বিধানসভায় তো লেবার কোডের বিরুদ্ধে কোনো প্রস্তাব নেওয়া হয়নি। কেরালা বিধানসভা বলেছে আমি লেবার কোড চালু করতে দেবো। একটা রাজ্য পারে না, দিল্লির সরকার যদি চাপ দেয় যে কোনো রাজ্যের সরকার বাধ্য, সাংবিধানিকভাবে বাধ্য। কিন্তু মরার আগে একবার তো দাঁড়ায়। পশ্চিমবাংলার বিধানসভায় তো লেবার কোডের বিরুদ্ধে কোনো প্রস্তাব নেওয়া হয় না। এই আজকেও, কালকে রাজ্যসভা থেকে 12 জন না 10 জন সাংসদকে সাসপেন্ড করে দিয়েছে। তার বিরুদ্ধে আজকে বিজেপি বিরোধী সবকটা পার্টি এক জায়গায় দাঁড়িয়ে আছে, একমাত্র তৃণমূল কংগ্রেস সে এই তার বিরুদ্ধে সেখানে যুক্ত হয়নি। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। সেই জন্য আমি যেটা কথাটা বলছি যে এরা কোন শ্রেণীর স্বার্থের প্রতিনিধিত্ব করছে। ফলে রাজনীতি মানে হলো আমাদের এই সমাজে পরস্পর বিপরীত যে দুটো শ্রেণী, একদল লোক গতর খাটিয়ে সম্পদ তৈরি করে কিন্তু সম্পদের ভাগ পায় না, এর সঙ্গেই যুক্ত থাকে অসংখ্য মানুষ যারা কাজ করতে চায় কিন্তু কাজ পায় না, এদেরকে আমরা বেকার বলি, উদ্বৃত্ত শ্রমশক্তি বলি। এই বেকার বাহিনী, উদ্বৃত্ত শ্রমশক্তি, তাদেরকে ব্যবহার করে যারা কাজ করছে তাদের কাছ থেকে সস্তায় শ্রম কেনে মালিকেরা। তাহলে এইটা একদল লোক। আর আরেক দল লোক আছে গতর খাটায় না, অন্যের গতরকে চুষে নিয়ে যে সম্পদ তৈরি হয় সেই সম্পদকে দখল করে। তাহলে এই যে পরস্পর বিরোধী যে দুটো অংশ সমাজে, যে দুটো শ্রেণী, আমি মোটা কথা বলছি। আমাদের কাছে রাজনীতি মানে হলো এই শ্রেণীর ক্ষমতা দখল। আমাদের দেশে আমরা এমন একটা অবস্থায় আছি, এখানে যারা গতর খাটিয়ে সম্পদ তৈরি করে বা তাদের অনুসারী যে সমস্ত মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন, ছাত্র, যুব, বেকার, কর্মচারী, মধ্যবিত্ত যারা আছেন, সেই শ্রেণীর হাতে ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতা নেই। মাঝে মাঝে 2-4টা সরকার তৈরি করে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে
শ্রমজীবী মানুষের পক্ষে কিছু কাজ করার চেষ্টা হয়েছে এ রাজ্যে 3 দশক। কেরালাতে হয়েছে, ত্রিপুরাতে হয়েছে, অন্যান্য কোনো জায়গায় মাঝে মাঝে হয়। সাধারণভাবে ভারতবর্ষে যারা গতর খাটায় না কিন্তু যারা সম্পদের মালিকানাকে দখল করে রেখেছে, এরাই শাসক শ্রেণী, এদের হাতে ক্ষমতা আছে। তাহলে আমাদের কাছে ক্ষমতা মানে ওই শাসক শ্রেণীর হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিতে হবে, শ্রমজীবী মানুষকে ক্ষমতায় প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমাদের কাছে রাজনীতি মানে হলো আমরা শাসক শ্রেণীর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চাই। সেই জন্য আমরা বিপ্লবের কথা বলেছি, সমাজ বদলের কথা বলেছি। আর শাসক শ্রেণী সবসময় চাইবে যে যে ক্ষমতা তাদের হাতে আছে সেই ক্ষমতাকে যে কোনো ভাবে হোক সেই ক্ষমতাকে তারা ধরে রাখতে চায়। এবং সেই ক্ষমতাকে ধরে রাখতে গেলে পরে তাদের সামনে দুটো রাস্তা আছে। এক, তারা যেটা করে, এই যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোকে তারা নিজেদের স্বার্থে শ্রমজীবী মানুষের যে রাজনীতির বিপক্ষে তারা ব্যবহার করে। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থাকলে সেটা ব্যবহার করা তুলনামূলক ওদের পক্ষে কষ্টকর, আর শ্রমজীবী মানুষের পক্ষে গণতান্ত্রিক কাঠামো থাকলে পরে তার নিজের অধিকার নিয়ে লড়াই আন্দোলনকে গড়ে তোলা সহজ হয়। সেই জন্যই তো গণতন্ত্রের উপর আক্রমণ হয়, সেই জন্যই তো 75-এর ইমার্জেন্সি হয়েছে, সেই জন্যই তো আজকে ইমার্জেন্সি জারি না করেও ভারতবর্ষের দিল্লি সরকার, রাজ্য সরকার মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিস্ট ধাঁচের রাজনৈতিক পরিবেশ এবং সেটা করতে চাইছে, সংবিধানকে অবমাননা করছে, অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। এই জন্যই যে গণতান্ত্রিক পরিবেশ থাকলে পরে শ্রমজীবী মানুষের লড়াই তুলনায় সহজ হয়, তাই এটাকে আক্রমণ করছে। এটা একটা দিক। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এদিকে নয়, ফলে আমি সেদিকে যাব না। তাহলে এটা একটা দিক, যে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, প্রয়োজনে মিলিটারিকে ব্যবহার করবে। তাহলে এইটা হলো একটা দিক, রাষ্ট্রের এই কাঠামো। সেই রাষ্ট্রের কাঠামোকে, বিভিন্ন কাঠামোকে তারা তাদের শ্রেণী স্বার্থে, সবসময় শ্রেণী স্বার্থটা বোঝা যায় এমনটা নয়, শ্রেণী স্বার্থে তারা ব্যবহার করে। এটা একটা বেসিক জায়গাটা, মূল জায়গাটা কিন্তু রাজনীতি। আমাদের যারা শাসক শ্রেণী তাদের হাতে ক্ষমতা, সেই ক্ষমতাকে তারা ধরে রাখতে চায়। আর আমরা যারা কমিউনিস্ট হতে চাই, কমিউনিস্ট পার্টির কর্মী, শ্রমজীবী মানুষকে সংগঠিত করতে চাই, আমরা শ্রমজীবী মানুষের আজকের দৈনন্দিন রুটি রুজি লড়াই থেকে শুরু করে শ্রমজীবী মানুষের পক্ষে উপযুক্ত, ভালো করে নিঃশ্বাস নেওয়ার মতো সমাজ তৈরির যে লড়াই, সে লড়াই আমরা আছি। আর তা করতে গেলে পরে যাদের হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কেড়ে নিতে হবে। তাহলে ওরা সেটাকে আটকানোর চেষ্টা করে। তাহলে এক, এইভাবে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে। আর দ্বিতীয়ত আর একটা, বহু প্রাচীন পদ্ধতি, ব্রিটিশরা এই কাজ করেছে, দুনিয়ার সব দেশে শাসক শ্রেণী এই কাজ করে, যে যাদের মাথার উপর পা দিয়ে তারা তাদের শাসন চালাচ্ছে, শোষণ চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, সেই অবদমিত, শোষিত, নিপীড়িত মানুষেরা যাতে কিছুতেই এক হতে না পারে, তাই তাদের মধ্যে তারা বিভাজন। এটা চিরকালীন ব্যবস্থা, যেখানে লেখা আছে বিভাজনের রাজনীতি। এই বিভাজনের রাজনীতি আর এই যে আমি এই পর্যন্ত বিভাজনের জায়গায় এলাম, এটা কিন্তু এক নয়, বা আজকে এটা বোঝানো হচ্ছে। তাই তারা অনৈক্য করার চেষ্টা করে। আচ্ছা, এবার এই জায়গা থেকে আমি একটা কথা বলি। তাহলে এই যে বিভাজনের রাজনীতি, এই যে কেউ বলবেন যে তুমি তো বললে যে তাহলে বিভাজনের রাজনীতির উল্টোটা হলো ঐক্য, মানুষের ঐক্য, সবাই মিলে মিলেমিশে থাকে। শঙ্কর ঘোষের সেই কবিতার ভাষায়, আয় বেঁধে বেঁধে থাকে, সবাই মিলে এক জায়গায় থাকে। আচ্ছা, সবাই মিলে কি সমাজের সবাই মিলে কি এক জায়গায় থাকা সম্ভব? একটা হাঁড়িতে মুরগির মাংস আর ছাগলের মাংস একসঙ্গে সেদ্ধ করতে দিলে ছাগলের মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করতে হয়, তাহলে হাঁড়ি থেকে কি মুরগির মাংস বা মুরগির হাড়গোড়গুলো খুঁজে পাওয়া যাবে? সহজ উত্তর না, সবাই আমরা জানি। তাহলে যেখানে একটু আগে আমি বললাম রাজনীতি মানে হলো দুটো শ্রেণীর লড়াই, যারা শাসক, যাদের হাতে ক্ষমতা আছে তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে, শোষিত অবদমিতরা ক্ষমতা কেড়ে নেবে। তাহলে কি করে বিভাজনের উল্টো সকলে মিলেমিশে থাকি? তাহলে কি করে সবাই মিলেমিশে থাকি?
সেই জন্য একটু আগে আমি একটা কথা বলেছিলাম, কথাটা খুব খারাপ কথা বলেছিলাম, যে রাজনীতি বলতে অনেকের একটা দুধুমধু ধারণা আছে যে ক্ষমতার কোনো বিষয় নেই, কেবল একটা সেবা সেবা ব্যাপার। তাহলে কি করে হলো? তাহলে সবাই মিলে বিভাজনের উল্টো ঐক্য, তাহলে কি করে? এখানে বিভাজন বলতে যা বোঝানো হচ্ছে, আর রাজনীতির বুনিয়াদী জায়গায় এই যে পরস্পর বিপরীত দুটো শক্তি, তাহলে সেখানেও তারা বিভাজন কার্যকর হচ্ছে। আমি বলে কথাটা বোঝাতে পারছি। যারা শাসক শ্রেণী ক্ষমতায় আছে তাদের সঙ্গে যারা ক্ষমতা দখল করতে চায়, শোষণের অবসান ঘটাতে চায়, সমাজকে বদল করতে চায়, তাহলে তাদের মধ্যে তো একটা বিভাজন রেখা আছে। এই বিভাজন রেখা তো গুলিয়ে দিতে চায় শাসক শ্রেণী। তাহলে এই পরস্পর বিরোধী দুটো শ্রেণীর মধ্যে তো একটা বিভাজন রেখা আছে। আমরা তো চাই সেই বিভাজন রেখাকে স্পষ্ট করতে। আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, আমরা সেই বিভাজন রেখাকে স্পষ্ট করতে চাই। আমরা এই সমাজে সব মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে এই ধারণায় আমরা বিশ্বাস করি না। অনেকে দেখবেন বলে গরিব মুসলমান, গরিব হিন্দু, গরিব অমুক। ঠিকই, এটা আইডেন্টিটির দিক থেকে একটা কথা, কিন্তু গরিব মুসলমান, গরিব হিন্দু, এ আবার কি? গরিব বড়লোক, খেটে খাওয়া মানুষ, সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, দলিত, আদিবাসী, পুরুষ, মহিলা, সব এসব পরিচয় তার আছে। আজকের দিনে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে সে শ্রমজীবী, সে গরিব, সে দরিদ্র, সে মেহনতকারী, সে ফসলের ভাগ পায় না, সম্পদের ভাগ পায় না। এই অংশটার আমরা খোলাখুলি ভাবে এই অংশের স্বার্থের কথা বলতে। আমাদের এই কথা মাইক্রোফোনের মধ্যে চলতে গিয়ে যদি কেউ হয়তো ভাবেন রেলের কর্মচারী আছেন, কিংবা ব্যাংকে চাকরি করেন, কিংবা কোনো মোটামুটি রিক্সা স্টেশনে ভালো ব্যবসা করেন, তিনি মনে করতে পারেন, নিজেকে বড়লোক ভাবতে পারেন, তারাও আমাদের লোক। আমরা এই যে বিভাজনের কথা বলছি, সেই বিভাজনে আমাদের শত্রু কারা? একটু আগে বললাম, করোনার বাজারে 22 কোটি মানুষের কাজ চলে গেছে, আর একটা পরিবার 2.5 লক্ষ কোটি টাকা মুনাফা করেছে, তার বিরুদ্ধে লড়াই। সেটা একটা দিক, সেটা একটা অংশ। আমরা আর একটা অংশ। এখানে বিভাজনটা আমরা স্পষ্ট করতে চাই। এখানে আমাদের একই সঙ্গে ভালোবাসা আছে, একই সঙ্গে আমাদের ঘৃণা আছে। এখানে আমাদের একই সঙ্গে শত্রু ভাবাপন্নতা মানসিকতা আছে, একই সঙ্গে আমাদের বন্ধু ভাবাপন্নতা আছে। ভালোবাসা কোনটায়? যারা অবদমিত, দলিত, যারা এই সমাজে ক্ষমতাসীন নয়, তারা সবাই মিলে আমরা একসঙ্গে ক্ষমতা, যারা সীন তাদেরকে সরাতে চাই। ফলে আমাদের মধ্যে একটা ঐক্য, একটা সম্প্রীতি, একটা ভালোবাসা, একটা বেঁধে বেঁধে থাকার ভাবনা। আর যারা আমাদের মাথার উপর পা দিয়ে আমাদের ঘাম রক্তের দ্বারা তৈরি করা সম্পদকে দখল করেছে, তাদের সম্পর্কে আমাদের একটা ঘৃণা আছে। আমরা কমিউনিস্টরা একই সঙ্গে প্রাণ খোলা ভালোবাসতে জানি। আমরা কমিউনিস্টরা একই সঙ্গে এক বুক ঘৃণা আমরা রাখতে পারি। ভালোবাসা নিজের শ্রেণীর প্রতি, আমাদের অনুসারী মানুষের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি। তারা সবাই আমার আত্মীয়। আমি এই মুহূর্তে কমিউনিস্ট পার্টির একজন কর্মী। ভারতবর্ষের কোনো একটা প্রান্তে কোনো একজন শ্রমজীবী মানুষ, নাম না জানা কোনো একজন শ্রমজীবী মানুষ, তার নাম জানি না, ধাম জানি না, কিচ্ছু চিনি না, কিন্তু সে যদি শ্রমজীবী মানুষ হয়, সেও আমার আত্মীয়, সে আমার বন্ধু, আমি তাকেও ভালোবাসি। ঠিক একইভাবে আমি চোখের সামনে শ্রেণীর শত্রু যাকে দেখতে পাচ্ছি, যাকে চিনি, কিন্তু যাকে চিনি না, কিন্তু সে আমার শ্রেণীর শত্রুতা করছে, তার প্রতি ঘৃণা আমার সমান। দিলীপ দ্বারা যে প্রজন্মের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, তারা একই সঙ্গে মানুষকে ভালোবেসেছিলেন, শ্রেণীর জনগণকে বুক দিয়ে ভালোবেসেছিলেন। আর শ্রেণীর সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে, শ্রেণীর উপর যারা আক্রমণ নামিয়ে আনে, তাদের বিরুদ্ধে এক রাশ ঘৃণা নিয়ে আন্দোলন শ্রমজীবী মানুষকে জড়ো করতে চেয়েছে। বিভাজনের রাজনীতি বলতে এইটাকে বোঝায়। এটা স্পষ্ট, এটা তার অর্থনৈতিক জায়গা, এইটা হলো সমাজে বুনিয়াদী পরিচয়ের জায়গা থেকে, যে একদল মানুষ শ্রমজীবী, তারা গতর খাটায় সম্পদ তৈরি করে, এটা একটা অংশ। আর আরেক দল মানুষ লুঠেরা, শোষক, গতর খাটায় না, সম্পদকে তারা দখল করে। তাহলে এই ভাগটা সমাজে স্পষ্ট। 91 সালের আগে পর্যন্ত সারা দুনিয়ায় এবং আমাদের দেশে রাজনীতি পরিচালিত হতো সাধারণভাবে এর বিচার। 70-এর দশকে বাংলায় যখন আমরা আক্রান্ত হয়েছি, বা রাষ্ট্রের দ্বারা যখন আমরা আক্রান্ত হয়েছি, তখন কে হিন্দু, কে মুসলমান আক্রান্ত হচ্ছে বা কে আক্রমণ করছে, আক্রমণকারী তার জাত, ধর্ম, বর্ণ, ভাষা, এইটা নিয়ে কেউ আলোচনা করেন।
আক্রান্তরও জাত ধর্ম ভাষা নিয়ে কেউ আলোচনা করেনি, আক্রমণকারীরও জাত ধর্ম ভাষা নিয়ে আলোচনা করে। কারণ তখন লড়াই ছিল স্পষ্ট, কঠিন লড়াই ছিল, নিঃসন্দেহে কঠিন। যারা পুরনো মানুষ তারা বলবেন তখন কি দিন ছিল, আর আজকে যারা তারা বলবেন এখন কি অবস্থা, আপনারা জানেন। আমি ওই বিতর্কের মধ্যে ঢুকতে চাইছি না, অন্তত এখন আমার যা বয়স, এটা সবটা সাদা হলে পরে তখন সেই বিতর্কে ঢুকবে, এখন ঢুকছি, ব্যাপারটা ঠিক হবে। দুটো আলাদা পরিবেশ, আক্রমণের চেহারাটা আলাদা। কিন্তু একটা ব্যাপারে তখন ছিল লড়াইটা সোজাসুজি, কে শত্রু কে মিত্র বোঝা যেত, কারণ লড়াইটা রুচির লড়াই, শ্রেণী লড়াই, স্পষ্ট লড়াই ছিল। সেই জন্য তখনও কি জাতের নামে ধর্মের নামে বজ্জাতি হতো না? হ্যাঁ হতো। তখনও কি সাম্প্রদায়িক সুশ্রুতি ছিল না? হ্যাঁ ছিল। কিন্তু তখন জাতের নামে ধর্মের নামে বা সাম্প্রদায়িক সুশ্রুতি দিয়ে রাজনীতিতে সেগুলোই প্রধান নির্ণায়ক ছিল না। ভারতবর্ষের এই সমাজের নিজস্ব বৈশিষ্ট্যে জাতপাতের সমস্যা তো চিরকালীন সমস্যা। ভারতবর্ষে ব্রিটিশরা তো সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভিত্তিতে ভারতবর্ষের মানুষকে ভাগ করার কারবার তো ব্রিটিশরা করে গেছিল। আরএসএস তো সেই রাস্তায় চলেছে, মুসলিম লীগ তো সেই রাস্তায় চলেছে, কংগ্রেস কখনো স্পষ্ট দাঁড়িয়েছে, কখনো স্পষ্ট করে না দাঁড়ালেও তার দোদুল্যমানতা কাজ করছে। আমি ইতিহাসের কথা বলছি, আমার কথার জন্য কেউ ভুল মনে করবে। কিন্তু আজকে এগুলো নির্ধারক ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আজকে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে আজকে রাজনীতি হচ্ছে। আজকে এইটা বড় পরিচয় হচ্ছে না, একটা কারখানার ভিতরে বড় পরিচয় হচ্ছে না যে বাঙালি, বিহারি, হিন্দু, মুসলমান, বাংলা, হিন্দি, উর্দু নির্বিশেষে, ওড়িয়া, তেলেগু নির্বিশেষে সবাই হলো এই চটকলের শ্রমিক। তারা লড়াই করছে এই বিষয়ে। এটা ছিল সেই সময় সাধারণভাবে। আমি এখানে একটাই উদাহরণ মনে পড়ে গেল হঠাৎ করে। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সম্ভবত শ্রমিক আন্দোলনের প্রথম শহীদ 1938 সালে রানীগঞ্জের বেঙ্গল পেপার মিলের গেটে সুকুমার ব্যানার্জি। সুকুমার ব্যানার্জি তখন ছাত্র নেতা, কিন্তু শহীদ হয়েছিলেন এর গেটে শ্রমিকের জন্য লড়াই করতে গিয়ে। ছাত্র নেতা আবার একই সঙ্গে ট্রেড ইউনিয়নের নেতা, মাত্র অল্প বয়স। তো সেই আন্দোলনকে ভাঙার জন্য সেই সময় রানীগঞ্জের ব্রিটিশরা হিন্দু আর মুসলমানের ভিত্তিতে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করেছে, কিন্তু সেই আন্দোলনকে ভাঙা যায়নি। আমি তো অতীতের একটা উদাহরণ দিই, আর আজকের একটা উদাহরণ দিই। এই যে কৃষক আন্দোলনের জয় যা উৎসাহিত করে, আচ্ছা আমার কথাগুলো বোঝা যাচ্ছে? এই যে জয়, গত বিধানসভা নির্বাচনে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বিজেপি 70% আসন জিতেছে। 14 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের সবকটা আসন বিজেপি জিতেছে, পশ্চিম উত্তরপ্রদেশ তো বটেই। আমি কথাটা বললাম কেন? পশ্চিম উত্তরপ্রদেশের মধ্যেই পড়ে মুজফ্ফরনগর। মুজফ্ফরনগর মানে সবাই আমরা জানি যে দাঙ্গার পরিবেশ কি তৈরি হয়েছিল। এবারে কৃষক আন্দোলনের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে মাত্র কয়েক বছর আগে হিন্দু মুসলমানের ভিত্তিতে পরস্পরের মুখে ছুরি বসিয়েছে যে মানুষ, যে পরিবারগুলি পরস্পরকে ঘৃণা করেছে, সন্দেহ করেছে, ভয় পেয়েছে, মারতে চেয়েছে, কৃষক আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে। আরেকটা উদাহরণ দিই। হরিয়ানাতে মূলত প্রধান হলো জাট সম্প্রদায়ের মানুষ, এবং ভারতবর্ষের এই গ্রামীণ ক্ষেত্রের এই সামন্ততান্ত্রিক ধাঁচাতে হরিয়ানাতে প্রধান এই জাটরা গ্রামাঞ্চলে দলিতদের উপর অত্যাচার করত এবং দলিতদের জমিগুলোকে দখল করে নিত। এই কৃষক আন্দোলনে দেখা গেল হরিয়ানাতে জাট কৃষক, জাতের দিক থেকে সে জাট, সে একই সঙ্গে জাট দলিত একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সে লড়াই করেছে। শাসক শ্রেণী এইটাকে ভাঙতে চায়, যে একদলকে জাট করে দিল, একদলকে দলিত করে দিল, একদলকে হিন্দু করে দিল, একদলকে মুসলমান করে দিল, একদলকে বাঙালি করে দিল, একদলকে বিহারি করে দিল। এইটা হলো বিভাজনের রাজনীতি। লেখা আছে বিভাজনের রাজনীতি। আজকে বিভাজনের রাজনীতি বলতে এইটা বোঝায়। তাহলে যখন রাজনীতিতে শ্রেণী আন্দোলন, শ্রেণী প্রশ্নগুলো যখন সামনে থাকে, শক্তিশালী থাকে,
শ্রেণী লড়াই, শ্রমজীবী মানুষের রুটি রুচির লড়াই, সেই লড়াই যখন শক্তিশালী থাকে এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে রাজনৈতিক চেতনা তৈরি হয়, তখন জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে রাজনীতি বা বিভাজন এগুলোর পিছনে থাকে। কিন্তু আমি বলছি জাতপাতের সমস্যা ভারতবর্ষে চিরকাল ছিল, বা আজকে নেই, এই মুহূর্তে নেই, আজও তো আছে। তাহলে আজকে মুজাফফরনগরে হিন্দু মুসলমানের ঐক্য কি করে গড়ে উঠলো? আজকে হরিয়ানা থেকে সামন্ততান্ত্রিক সমাজ নেই, তাহলে সেখানে জাত এবং দলিতদের মধ্যে কি করে ঐক্য গড়ে উঠছে? যে মোদী নানকের জন্মদিনে শিখদেরকে ধর্মীয় আবেগে সুশ্রুতি দিয়ে ফিরে যেতে বলল, তারা বলল যে না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব। তাহলে এই যে দিল্লির কৃষক আন্দোলন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, অনেকগুলো গুরুত্ব। তাহলে শ্রমজীবী মানুষের রুটি রুচির লড়াই, শ্রেণী লড়াই, অর্থনৈতিক লড়াই, সেই লড়াই শক্তিশালী হয়ে তার মধ্যে যখন একটা রাজনৈতিক চেতনা তৈরি হয়, তখন শুধুমাত্র রুটি রুজির জন্য অর্থনৈতিক ঐক্য তৈরি হয় না, তখন সেই অর্থনৈতিক দাবি পূরণের জন্য একটা রাজনৈতিক শক্তি হিসাবে একটা রাজনৈতিক ঐক্য তৈরি হয়। আর সেইটা হলো ওই যে একটু আগে আমি যে বিভাজনের কথা বলছিলাম, যে শাসক শ্রেণীর বিরুদ্ধে শোষিত মানুষের এই লড়াই। আর সেইটা যখন দুর্বল থাকে বা সেটাকে যখন দুর্বল করা হয়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে বেশ কয়েকটা বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমজীবী মানুষের যে শ্রেণী লড়াই, সেই শ্রেণী লড়াই দুর্বল হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তার এখানে পোস্টমর্টমের সময় নেই, সে সুযোগ নিয়ে আমি সেটা করছি না। এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বামপন্থীরা সরকার পরিচালনার দায়িত্ব এখানকার মানুষ দিলেও যে গণ আন্দোলনের স্রোতের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে, সময় যত এগিয়েছে সেই গণ আন্দোলনের স্রোত কমেছে। অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা আমি কোনো গোপন কথাও বলছি না, এটা যে কোনো মানুষ বোঝে। তাহলে এইটা যখন দুর্বল হয়, আবার এইটা কি শুধু ভারতবর্ষের পরিস্থিতি? এইটা কি শুধুমাত্র পশ্চিমবাংলার পরিস্থিতি? না। এই যে আমাদের দেশে আজকে, আমাদের দেশে, তাহলে আমি বলছি যে আজকে বিভাজনের রাজনীতি বলতে যেটাকে বোঝানো হচ্ছে, সেটা হলো যে মানুষের শ্রেণী পরিচয়টাকে ভুলিয়ে দিয়ে, শ্রমিকের তার শ্রমিক সত্তাকে ভুলিয়ে দিয়ে, ক্ষেতমজুরের তার ক্ষেতমজুর সত্তাকে ভুলিয়ে দিয়ে, কর্মচারীর তার কর্মচারী সত্তাকে ভুলিয়ে দিয়ে, বেকার যুবক সে কাজ পেতে চায়, সে শ্রমিক কর্মচারী হতে চায়, এই সত্তাকে ভুলিয়ে দিয়ে সে হিন্দু না মুসলমান, বাঙালি না বিহারি, কোন ভাষায় কথা বলে, গায়ে থাকে না শহরে থাকে, গঙ্গার এপারে থাকে না গঙ্গার ওপারে থাকে, সে পুরুষ না সে মহিলা, সে এপার বাংলায় জন্মেছে তার বাপ ঠাকুর দাদা নাকি ওপার বাংলা থেকে এসছে, এই যে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয়, এগুলো পরিচয়, এগুলো অবাস্তব না, এগুলো পরিচয়। এই যে আমি বাংলায় কথা বলছি, আমি একজন বাঙালি, আমি কি অস্বীকার করতে পারি আমি একজন বাঙালি? কিন্তু এটা কি আমার প্রধান পরিচয়? নাকি আমার প্রধান পরিচয় কোনটা? যে এই সমাজে আমি শ্রমজীবীদের পক্ষে নাকি আমি লুটেরাদের? তাহলে এই পরিচয়গুলো সামনে আনা হয়, বা আমাদের দেশের এই যে আজকে আমাদের দেশে, এবং এই পরিচয়গুলোকে নিয়ে রাজনীতি হয়, সেইটা হলো বিভাজনের রাজনীতি। তাহলে বিভাজনের রাজনীতি মানে শ্রমজীবী মানুষের শ্রেণী পরিচয়ের ভিত্তিতে যে বৃহত্তর ঐক্য, জাত, ধর্ম, ভাষা, বর্ণ, অঞ্চল, গায়ের রং, লিঙ্গ নির্বিশেষে যারা গতর খাটিয়ে খায়, সেই মানুষদের যে ঐক্য, সেই ঐক্যকে ভাঙার জন্য তার যে ক্ষুদ্র যে সামাজিক পরিচয়গুলোকে সামনে এনে যখন রাজনীতি করা হয়, তখন সেইটাকে আজকের দিনে বলা হচ্ছে বিভাজনের রাজনীতি, এবং এখানে যেটা লেখা আছে সেইটা। তাহলে এতক্ষণের প্রায় 8 ঘন্টা 35 মিনিটের কথাতে আমার ধারণা আমি বোঝা যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। তাই 178টা সংগঠন নিয়ে যা শুরু করেছিল, আজকে 500 বেশি সংগঠন সে জায়গায় দাঁড়িয়ে গেছে। তাহলে বিভাজনের রাজনীতি যতক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে, ততক্ষণ পর্যন্ত শাসক শ্রেণীর স্বার্থ পূরণ হবে। ভারতবর্ষের আজকে বিভাজনের রাজনীতি যতক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকবে, ততক্ষণ পর্যন্ত এই যে কর্পোরেটের লুট চলছে, আর দিল্লি সরকার, রাজ্যের সরকার সেই লুটের পক্ষে দাঁড়িয়ে আছে, সেটা ততক্ষণ পর্যন্ত এগিয়ে যেতে পারবে, ভয়ঙ্কর ভাবে এগিয়ে যেতে পারবে, সাধারণ মানুষের উপর চেপে বসতে পারবে। আর এটার উল্টো দিকে
যখন শ্রমজীবী মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যখন ঐক্য গড়ে উঠবে, মানে বিভাজনের রাজনীতি যখন দুর্বল হবে, তখন শাসক শ্রেণী, কর্পোরেট যারা আমার দেশটাকে লুট করতে চায়, তাদের তখন সর্বনাশ। সেই জন্য তারা সবসময় চায় এটা যাতে না হয়। সেই জন্য বিভাজনের রাজনীতি বলতে আজকে এখানে যে কথাটা বলা হয়েছে, 40 মিনিট আগে যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে শ্রমজীবী মানুষের যে ঐক্যবদ্ধ লড়াই, সেই ঐক্যবদ্ধ লড়াইকে ভাঙার জন্য এই বিভাজনের রাজনীতি, মানে জাত, ধর্ম, ভাষা, বর্ণ, অঞ্চল, লিঙ্গ ভিত্তিতে যে ক্ষুদ্র পরিচয়, সেই ক্ষুদ্র পরিচয়ের ভিত্তিতে যে আন্দোলন, এবং এটা অস্বীকার করা যাবে না যে এই আন্দোলন আজকে গোটা দুনিয়া জুড়ে একটা শক্তিশালী। যারা পণ্ডিত মানুষ তারা বলছে এটা আইডেন্টিটি পলিটিক্স, আমি অত পণ্ডিত মানুষ নয়, আমি কথা বলছি না। তাহলে এই যে পরিচয়ের ভিত্তিতে, এই যে পরিচয় সত্তার ভিত্তিতে আইডেন্টিটি পলিটিক্স বলি, যাই বলি না কেন, এইগুলো সবসময় শাসক শ্রেণীর হাতিয়ার শ্রমজীবী মানুষকে ভাগ করার জন্য। এটা আগেও ছিল, আমি আগেও বলছি যে জাতের সমস্যা, ধর্মের সমস্যা ভারতবর্ষে ছিল, কিন্তু এগুলো প্রধান ছিল না। কেন না, শ্রেণী লড়াই, শ্রেণী ঐক্য এটা শক্তিশালী ছিল। যেমন আমি মুজফ্ফরনগর এবং হরিয়ানার উদাহরণ দিয়ে বলেছি, রানীগঞ্জের সেই 38 এর উদাহরণ দিয়ে বলেছি। এবার আমি আমার কথাকে গুটিয়ে আনতে চাইছি যে আমাদের ভারতবর্ষে আজকে এই মুহূর্তে বিভাজনের রাজনীতির সবচাইতে শক্তিশালী যে কি বলবো, যে আধার, মানে আমি কি বলবো, যে পাত্র, সেই পাত্রটা কি? আমাদের ভারতবর্ষে আজকে বিভাজনের রাজনীতির সবচাইতে শক্তিশালী পাত্রটা হলো আরএসএস এর হিন্দুত্বের রাজনীতি। আরএসএস এর হিন্দুত্ব মানে হিন্দু ধর্ম নয়। কারণ হিন্দু ধর্মের কোথাও বলা নেই যে মুসলমানকে ঘৃণা করতে হবে, আর মুসলমান ধর্মের কোথাও বলা নেই যে হিন্দুকে ঘৃণা করতে হবে। কোন ধর্ম দুনিয়াতে কখনো মানুষকে ঘৃণা করার কথা বলে। ধর্মের নাম করে, ধর্মের আবেগের ভিত্তিতে যখন একদল লোক রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য বা রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য ধর্ম পরিচয়ের ভিত্তিতে মানুষকে সংগঠিত করে, ধর্মকে ব্যবহার করে, তাতে ধর্মের দোষ দেওয়া যায় না। ধর্মকে যারা ব্যবহার করছে, দোষটা তাদের। আর উল্টো দিক থেকে যারা শ্রেণী লড়াইকে শক্তিশালী করতে চায়, তাদের দুর্বলতা কোথাও আছে কিনা সেটা খুঁজে দেখা, এটা অন্য বিষয়, আমি সেই জায়গায় যাচ্ছি। তাহলে ভারতবর্ষের মাটিতে আজকে শ্রমজীবী মানুষের ঐক্যকে ভাঙার ক্ষেত্রে কর্পোরেটের যে লুট চলছে, তার বিরুদ্ধে মানুষ তার যে রুটি রুচি, জীবন জীবিকা, সব ধরনের অধিকার, সাংবিধানিক অধিকার, গণতন্ত্রের অধিকার, ধর্মনিরপেক্ষতার অধিকার, কথা বলার অধিকার, দেশের সম্পদকে রক্ষা করার অধিকার, এই সব অধিকার আজকে লুট হচ্ছে। তাহলে তার বিরুদ্ধে মানুষ যাতে একজোট হয়ে লড়াই করতে না পারে, মানুষের মধ্যে যাতে অনৈক্য তৈরি করা যায়, মানুষকে যাতে ভাগ করে দেওয়া যায়, আজকে আমাদের দেশে এই ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী জায়গা কোনটা? হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকতার প্রসঙ্গ। এই যে আরএসএস এর হিন্দুত্ব, এটা হলো রাজনৈতিক হিন্দুত্ব। রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য হিন্দু ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে, হিন্দু মানুষদের বিশ্বাসকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক হিন্দুত্ব, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। রাজনৈতিক হিন্দুত্বের যে তত্ত্ব নির্মাণ করেছিলেন সাভারকার, আন্দামানের সেলুলার জেলে যিনি বারে বারে মুচলেখা দিয়েছিলেন ব্রিটিশকে যে ওগো আমাকে ছেড়ে দাও, আর আমি তোমার বিরুদ্ধে বলবো না। গান্ধীকে খুন করেছিলেন জেলে ওই যে সেই গডসে, এরাই তো এই রাজনৈতিক হিন্দুত্বের জন্ম দিয়েছে, যেটাকে আরএসএস বহন করছে। সেই সাভারকারের কথা যে আমি চাই হিন্দু ধর্মের রাজনীতিকরণ, আর সেই রাজনীতির সামরিকীকরণ, এটা আমার কথা নয়, সাভারকারের কথা। হিন্দুত্ব বলতে কি, হোয়াট ইজ হিন্দুত্ব, হিন্দুত্ব কি, এইটা বলতে গিয়ে যে আলোচনা সাভারকার করেছেন, তার মধ্যে সাভারকার এই কথা বলছেন, আমি আমার কথা বলছি না। সাভারকারের কথা যে আমি চাই হিন্দু ধর্মের রাজনীতিকরণ, মানে হিন্দু ধর্মকে নিয়ে আমি রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করতে চাই, আর সেই রাজনীতির চেহারা কেমন হবে, তার একটা জঙ্গি রূপ থাকবে, একটা সামরিক রূপ থাকবে। তাহলে হিন্দু ধর্মের, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী, সেই মানুষের ধর্ম বিশ্বাসকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। আর এই যে কেন মুসলমান সম্পর্কে ঘৃণা তৈরি করা হচ্ছে, তাহলে আমি যখনই রাজনীতির প্রসঙ্গ আনবো, আমি আগেই বলছি রাজনীতির প্রসঙ্গ যখন আনবো,
রাজনীতির প্রসঙ্গ মানে সেখানে ক্ষমতার প্রসঙ্গ চলে আসবে। ক্ষমতার প্রসঙ্গ আসা মানে সেখানে একটা দল ক্ষমতা ধরে আছে, তারা ক্ষমতাকে ধরে রাখতে চায়, আর আরেকটা দল ক্ষমতা দখল করতে চায়। তাহলে সেখানে একটা শত্রু দরকার, একটা সাধারণ শত্রু দরকার। ক্ষমতা দখলের লড়াইয়ে আমি শত্রু কথাটা বলছি না, একটা প্রতিপক্ষ দরকার। প্রতিপক্ষ না হলে ক্ষমতা দখলের লড়াই হয় না। তাহলে হিন্দুত্বের নাম করে, হিন্দু ধর্মের নাম করে যখন রাজনীতি করা হবে, তাহলে সেখানে প্রতিপক্ষ হিসাবে কাকে হাজির করা হবে? যেহেতু ভারতবর্ষে হিন্দু ধর্মের পরেই সংখ্যাগরিষ্ঠ সেটা হলো মুসলমান ধর্ম, তাই সেখানে মুসলমান মানুষকে করা হচ্ছে। শ্রীলঙ্কাতে এই ধর্মের নাম করে যে পরিচিতি সত্তার রাজনীতি বা রাজনীতি হয়েছে, সেখানে বৌদ্ধরা, বৌদ্ধ ধর্ম হলো সংখ্যাগরিষ্ঠ, সেখানে বৌদ্ধ সাম্প্রদায়িকতা, সেখানে হিন্দু ধর্মকে সামনে রেখে সেখানে বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের লড়াই হচ্ছে। গত 30 বছর আগে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল শ্রীলঙ্কায়, আজকে মায়ানমারে কি হচ্ছে? তাহলে যখনই, এটা শুধু হিন্দু মুসলমান অন্য কোনো প্রশ্ন নয়, যখনই কোনো ধর্মকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা হবে, তখনই তারপরেই যে ধর্মাবলম্বী মানুষ তাদেরকে প্রতিপক্ষ হিসাবে হাজির করার চেষ্টা হবে। তো সেই জন্য আজকে আমাদের ভারতবর্ষের বিভাজনের রাজনীতির ক্ষেত্রে সবচাইতে যেটা শক্তিশালী হাতিয়ার সেটা হলো হিন্দু সাম্প্রদায়িকতা, সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতা। আর এই সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতা কখনো এক কদম এগোতে পারবে না যদি না সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকেও সামনে আনা যায়। কখনোই এটা সম্ভব, তালি এক হাতে বাঁধে না। সেই জন্য সাম্প্রদায়িক শক্তি সবসময় চায় যে তার নিজের অস্তিত্বের কারণেই, নিজের অগ্রগতির কারণেই, নিজের পক্ষে লোক জড়ো করার জন্য সে তার প্রতিপক্ষকে সামনে সবসময়। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে আজকে এই বিভাজনের রাজনীতির সবচাইতে শক্তিশালী হাতিয়ার হলো আজকে এই আরএসএস এর নেতৃত্বে ভারতবর্ষে যেভাবে সাম্প্রদায়িকতার রাজনীতি হচ্ছে, সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতার রাজনীতি হচ্ছে। যে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি ভারতবর্ষের সংখ্যালঘিষ্ঠের সাম্প্রদায়িকতাকে বাড়তে সাহায্য করেছে, সংখ্যালঘিষ্ঠের মৌলবাদকে বাড়তে সাহায্য করেছে। আর সেই সংখ্যালঘিষ্ঠের মৌলবাদ যখন বাড়ে তখন তারা খুশি হয়। এই দেখলেন না বাংলাদেশের এই দুর্গাপুজোর সময় ঘটনাকে কেন্দ্র করে, এখন দেখবেন আর কিন্তু কাগজে সেই ঘটনা নেই, আর কিন্তু হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে না। কারণ যখনই এটা বোঝা গেল যে এখানকার আরএসএস এর সঙ্গে ওখানকার জামাতের যোগাযোগ আছে, আর মাঝখানে মিডিয়েটারের কাজ করছে তৃণমূলের বিজেপির নামটা বেরিয়ে গেল আর কি না, বিজেপির বিটিএম হয়ে যারা গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, তারা এটা করছে। এই যখন পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু আর কথাটা নেই। ভারতবর্ষে যাতে হিন্দু সাম্প্রদায়িকতা বাড়ে, আরএসএস বাড়ে, হিন্দু রাজনৈতিক হিন্দুত্ব বাড়ে, বাংলাদেশে জামাত এটা চায়। আবার বাংলাদেশ এবং পাকিস্তানে যাতে মুসলমান ধর্মের নাম করে সাম্প্রদায়িকতা, মৌলবাদী কার্যকলাপ, রাজনীতি যাতে বাড়ে, এটা আরএসএস চায়। ওখানেও সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে ব্যবহার করা হয়, এখানেও সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে ব্যবহার করা হচ্ছে। বিভাজনের রাজনীতির আরো অনেক দিক আছে। তাহলে এই যে একটা দিক যে রাজনৈতিক হিন্দুত্বের নাম করে এই যে সাম্প্রদায়িকতার রাজনীতি, আর আরেকটা রাজনীতি, কারণ আরএসএস যে রাজনৈতিক হিন্দুত্বের কথা বলে, ওরা যে দর্শনকে ভিত্তি করে রাজনৈতিক হিন্দুত্ব গড়ে উঠেছে, সাভারকারের তত্ত্ব গড়ে উঠেছে। আজকে কথাটা খুব পরিচিত, আমরা যখন ছাত্র ছিলাম তখন এই কথাটা পরিচিত ছিল না, কারণ পশ্চিমবাংলা, ভারতবর্ষটা অন্যরকম ছিল। যে মনুবাদ, মনুস্মৃতি, যে মনুবাদে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কোনো জায়গা নেই। সময় আমার নেই, আমি অত বিস্তৃত জায়গায় যাচ্ছি, অন্য কোনোদিন আলোচনার সুযোগ হলে, বা আমার সে ব্যাপারে ধারণা খুব কমই আছে, মানে বলার মতো ধারণা খুব কমই। তো সেখানে আমি সেই মনুবাদকে ভিত্তি করে সেখানে সে বলা আছে, সেই ওই একটা জায়গায় আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, শ্লোকের নাম্বারটা 151 না 91 আমি ভুলে যাচ্ছি। মনুস্মৃতির একটা শ্লোক আছে, সূত্র আছে, যাতে বলছে যে কি বলে, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, শূদ্র কিভাবে জন্ম হচ্ছে, বলছে মাথা থেকে, ভগবানের মাথা থেকে ব্রাহ্মণের জন্ম হচ্ছে, 2 বাহু থেকে ক্ষত্রিয়র জন্ম হচ্ছে, পেট থেকে ওই বৈশ্যদের জন্ম হচ্ছে, আর পা থেকে জন্ম হচ্ছে শূদ্র। সেই মনুবাদের উপর ভিত্তি করে, এবং এটা আজকে শুধু কল্পকথা নয়, শুধু বক্তৃতা নয়, উত্তরপ্রদেশে কি চলছে আজকে সবাই আজকে আমরা দেখতে পাচ্ছি, কি চলছে গোটা উত্তরপ্রদেশে। তাহলে সেই মনুবাদ যেখানে আমাদের এই সমাজে রুটি রুজির লড়াই, শ্রেণী লড়াই, খেতে কিষানের লড়াই, কলে মজুরের লড়াই, জমির লড়াই, মজুরির লড়াই, অধিকারের লড়াই,
ছাত্র যুবর কাজের লড়াই, কর্মচারীর অধিকারের লড়াই, এই লড়াই লড়তে গিয়ে কে বামুন, কে কায়েত, কে আগুরি, কে সদ্গ, কে শিডিউল কাস্ট, কে শিডিউল ট্রাইব, এই সব পরিচয় বরাবর হয়ে গেছে। স্বাধীনতা আন্দোলনের শেষ 3টে দশকে এই যে বৈচিত্র্যের মধ্যে ভারতের এই যে বৈশিষ্ট্য, যাকে ভিত্তি করে 75 বছর আগে ভারতবর্ষের ভারত রাষ্ট্র গঠন হয়েছে, আমাদের কমিউনিস্ট পার্টি সে সম্পর্কে, তার সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সচেতন। আমরা মনে করি না যে ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা পেয়েছি সেখানে আমরা সবকিছু পেয়ে গেছি। রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা অর্জনের জন্য এখনো লড়াই করতে হচ্ছে ভারতবর্ষকে। সেই জন্য আমরা বলেছি যে অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা, একটা সম্পূর্ণ স্বাধীন ভারতবর্ষ তৈরি হবে যখন এই মুষ্টিমেয় শাসক শ্রেণীকে সরিয়ে শ্রমজীবী মানুষের নেতৃত্বে জনগণের ভারতবর্ষ আমরা তৈরি করতে পারি। এটা অন্যদিক। কিন্তু তবু 75 বছর আগেও আমরা যা তৈরি করেছিলাম, অমূল্য সম্পদ তৈরি করেছিলাম। ধর্মের ভিত্তিতে আমরা দেশ ভাগ করেছিলাম। একটা অংশ তৈরি হলো কি বলে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র, আর আমরা বললাম যে না, আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হব। সবাই আপনারা জানেন ওই যে ইয়াদ পিয়া কি আই, ওই যে বড়ে কি উস্তাদ বড়ে গোলাম আলীর বোধহয় ঠুমরি, ইয়াদ পিয়া কি, এখন অনেকেই গানটা করে। তো সে বড়ে গোলাম আলী দেশ ভাগের পর যখন পাকিস্তানে গেছেন, পাকিস্তান রেডিও থেকে গান করছেন ইয়াদ পিয়া কি আই, তারপরের লাইনটা হলো হায় রাম। বলে হায় রাম হায় আল্লাহ, এটা কেউ রামকে স্মরণ করে না, আল্লাহকেও স্মরণ করে, কেউ করে না। এটা হলো কথার কথা। এখন এই এসছে কেন আমাদের এই সমাজে? ভারতবর্ষ তার একটা আলাদা বৈশিষ্ট্য, এখানকার একটা ঠিক আছে যাচ্ছে, এটা হায় রাম হায় আল্লাহ অনেকেই তো বলে। ওই যে কদিন আগে ওই যে একটা গান ছিল যে ওই একটু মানে অনেক সিনিয়র আছেন, কিছু মনে করবেন না, মানে আমিও এখন হবে না আর কি শুনতে, ওই যে আহা ওই যে এটা ওই সিনেমার গান, সলমান খান আর মাধুরী দীক্ষিত নাচতে নাচতে, ওই যে সেই এটা তুমি মনে করবেন না, দিদি তেরা দেওয়ার কি দেওয়ার দিওয়ান, হ্যাঁ এই যে আছে লাইনটা বলতে পারবো না। তারপর শেষ লাইনটা কি, ওই নাচতে নাচতে যে একটা ব্রেক দিয়ে আরেকটা যখন নাচ করছে তার আগে কি কথা, হায় রাম। এটা অন্য কোনো ভাবে বলে, ইয়াদ পিয়া কি আই হায় রাম যে কথাটা, তো বড়ে গোলাম আলী গাইছেন, পাকিস্তান রেডিওর কর্ণধার থেকে ডেকে বলছেন, এটা সাক্ষাৎকারে বেরিয়েছিল, আমি তো তখন জন্মাইনি। তো খান साहब आप तो बहुत अच्छा गाते हैं, लेकिन एक काम करना होगा, ये जो आप गाए हैं ना कि याद पिया के आए, उसके बाद जो आप हाय राम बोले हैं वो थोड़ा आपको चेंज करना होगा। পার্টিশনের পর বড়ে গোলাম আলী পাকিস্তান গেছে, সেই দিন বড়ে গোলাম আলী ভারতবর্ষে ফিরে আসেন, নেহেরুর কাছে চিঠি করেন যে না, পাকিস্তান আমার দেশ নয়, ভারত আমার দেশ। কেন? আমরা ধর্মনিরপেক্ষতার ভিত্তি করেছি। সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের মুসলিম মানুষ কেন সেদিন পাকিস্তানে যায়নি, কেন স্বাধীন রাষ্ট্র থাকেনি, কেন ভারতবর্ষে যুক্ত হয়েছে? আমরা ধর্মের ভিত্তিতে আমরা পরিচয় দিই। আজকে তা ঘটনা, আজকে সুপ্রিম কোর্টে এই মামলা পর্যন্ত হচ্ছে যে ওটা যদি মুসলমানদের রাষ্ট্র হয় তাহলে এটা কেন হিন্দুদের রাষ্ট্র হচ্ছে। তো এই সমাজ থেকেই তো কথাটা উঠেছে, সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন উঠছে, তো আমরা অনেকে স্পষ্ট করে বলতে পারছি না। তো ধর্মের নিজের ব্যাপার। এই দেশটা তৈরি হয়েছে ব্রিটিশ আসার আগে, এই দেশ ছিল না। ব্রিটিশের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা এই দেশ করেছি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের বৈশিষ্ট্য। এটা স্বাধীনতা সংগ্রামের শেষ 3টে দশকে সামনে এসেছে। তার ভিত্তিতে গণতন্ত্র, তার ভিত্তিতে ধর্মনিরপেক্ষ। কিন্তু আজকে ভারতবর্ষের রাজনীতির এই যে বিভাজনের রাজনীতির শক্তিশালী যে পাত্র, রাজনৈতিক হিন্দুত্ব, এটার জন্ম বহু প্রাচীন। ব্রিটিশরা 1871 সালে সেন্সাস করতে গিয়ে ভারতবর্ষের জনগণকে হিন্দু এবং মুসলমানে ভাগ করে দিয়েছিল। আমি বেশি দিন বলছি না, ছোটবেলায় তখন প্রাইমারিতে পড়ি, মামার বাড়িতে যেতাম, দিদিমার কাছে শুনতাম। দিদিমার কাছে কোনোদিন বলতে শুনিনি যে মুসলমান হিন্দু, দিদিমার কাছে বলতে শুনেছি ওরা বৈষ্ণব, ওরা শাক্ত, ওরা শৈব, এইসব শুনতাম। মানে আমি এটা বলছি 70-এর দশকের একেবারে শুরুতে। তখন আমার দিদিমার বয়স প্রায় 70-এর কাছাকাছি। আমি তার মুখে কোনোদিন হিন্দু শব্দ শুনিনি। ধর্মবিশ্বাসের দিক থেকে তো ধর্মবিশ্বাসী ছিল। আমার বাড়িতে একটা নারায়ণ পুজো হতো, এখন হয় কিনা বলতে পারবো। তো বলে যে আমরা একটু বৈষ্ণব ভাষা আছে।
ওরা একটু কালী ঠাকুরের পুজো করে, ওরা একটু শাক্ত আছে, ওরা ওই শিবের পুজো করে, ওরা একটু শৈব আছে। তো ব্রিটিশ আসার আগে হিন্দু বলতে যা বোঝানো হয়েছিল, তার আগে তো এইভাবে বিচার হতো, এইভাবে বিচার হতো। কে শিবের পুজো করে, কে কালী পুজো করে, কে বৈষ্ণব, এই তো ছিল। আবার নবদ্বীপ 16th সেঞ্চুরির আগে বৈষ্ণব এই কথাটাই ছিল না। তো যাই হোক, আমি উল্টো দিকে চলে যাচ্ছি। তো আমি বলছি যে এই 1871-এর ব্রিটিশরা যখন হিন্দু মুসলমানে ভাগ করে দিল, সেই দিন থেকে ভারতবর্ষের মাটিতে হিন্দু জাতীয়তাবাদের জন্ম। সেটা কলকে পায়নি, সেটাকে এই হিন্দুত্ব, রাজনৈতিক হিন্দুত্বের তত্ত্ব তৈরি করেছিল সাভারকার, কলকে পায়নি। ধর্মের ভিত্তিতে দাঙ্গার পরিপ্রেক্ষিতে দেশ ভাগ হওয়ার পরও 52 নির্বাচনে এই আজকের বিজেপির ঠাকুরদাদা জনসংঘ, আরএসএস তখনকার পার্টি, সে কলকে পায়নি, ভারতবর্ষে পায়নি, কোথাও পায়নি, পশ্চিমবাংলায় পায়নি। শ্যামাপ্রসাদ বাবু যে ভোটে জিতে গেছিলেন, জনগণের ভোটে জেতেননি, তিনি ভোটে জিতেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন একটা একটা কেন্দ্র থেকে, জনগণের ভোটে নির্বাচিত হননি। পাঞ্জাব এবং বাংলাতে পার্টিশনের যাদের দগদগে ঘা আছে, সেখান থেকে একজন জনসংঘী দিল্লির পার্লামেন্টে যায়নি, জনগণের ভোটে নির্বাচিত। কিন্তু আজকে এটা শক্তিশালী হয়েছে। তাহলে এর সঙ্গে বাড়তি যোগ হয়েছে নরেন্দ্র মোদীর এই 14 সালের পর থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণ। সেটা রাজনৈতিক হিন্দুত্বের জায়গা থেকে ভাবা দেখা যেতে পারে। দলিতের উপর আক্রমণ, সেও তো হিন্দু ধর্মের লোক, কিন্তু কেন দলিতের উপর আক্রমণ? কারণ এরা যে মতবাদকে বিশ্বাস করে রাজনৈতিক হিন্দুত্বকে ওরা গড়ে তুলেছে, সেই মতবাদের ভিত্তি যে মনুবাদ, সেখানে ভারতবর্ষের সমাজে উঁচু জাত, নিচু জাত, দলিত, তাদের উপর এই যে হলো না, ওই যে মেয়েটাকে করলো, যে বাচ্চা মেয়েটাকে খুন করে দিল, অত্যাচার করে, সারা ভারতবর্ষ উদ্বেল হলো। নামটা আমি ভুলে যাচ্ছি, আসিফা। সারা ভারতবর্ষ উদ্বেল হলো। ও হলো বাল্মীকি সম্প্রদায়ের লোক। তো সেই গায়ে 5টা বাল্মীকি পরিবার। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার লোক যারা ঠাকুর সম্প্রদায়ের লোক, তারা মিটিং করে বলছে যে অপরাধীর যদি শাস্তি হয়, দেওয়া চলবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী ওই যে যোগীবাবু, অরিজিনাল তো তার নাম নয়, কেন ওই নাম করেছে এখন ভোটের বাজারে আমি এসব বলছি না, অনেকের অনেক কথা আছে, অরিজিনাল ওর নাম নয়, কেন যোগী হয়েছে, কি ছিল, কোথায় ছিল, কিভাবে সব হয়েছে, গোরখপুরের মঠের প্রধান হয়েছে, অনেক কথা আছে। এটা মনে করার কোনো কারণ নেই যে ক্ষমতার শীর্ষে থাকলেই তার সব কালো দিক ঢাকা পড়ে যায়, কারণ না। আমার যদি থাকে সেটাও ঢাকা পড়বে না, আর যারা আজকে ক্ষমতায় এসে মনে করছে সবটা সাদা, তাদেরও ঢাকা পড়বে। যাই হোক, সে আমি যোগী নিয়ে কথা বলছি না, আরো অনেকে আছে এখানকার, অনেক যোগী ঠিকই আছে। এবার কথা যেটা হলো, তো সেই সম্প্রদায়ের লোক তারা বলছে তো সারা ভারতবর্ষ উদ্বেল আসিফার পক্ষে, কিন্তু তার নিজের গ্রামে 5টা বাল্মীকি পরিবারকে এক কোণে করে দিয়েছে। এবং যারা এটা করছে তারা মনে করছে অন্যায় কি করেছে, কারণ মনুবাদে লেখা আছে যে দলিত সম্প্রদায়ের কোনো মেয়ে, তাকে ভোগ করার পূর্ণ অধিকার উঁচু জাতের লোকের আছে। মনুবাদে বলা আছে যে দলিত বাড়ির কোন নববধূর তার স্বামীর সঙ্গে ফুলসজ্জার আগে তাকে নিবেদন দিতে হবে কোন একজন ব্রাহ্মণকে। বলতেও লজ্জা লাগে, আমার চেয়ে অনেক সিনিয়র মানুষ আছে। এই ধারণার ভিত্তিতে, আজ থেকে 500 বছর আগে এই ধারণা ছিল, ঠিক ছিল না ভুল ছিল আমি বলছি না, কারণ তখন তো গণতন্ত্রের কথা লোকে জানতো না, তখন তো অধিকারের কথা লোকে জানতো না, তখন তো ধর্মনিরপেক্ষতার কথা জানতো না, তখন তো পুঁজিবাদ, সমাজতন্ত্র, উৎপাদন, ইতিহাস, বিজ্ঞান এসব মানুষ জানতো না। তো মানুষ যখন বন জঙ্গলে থাকতো তখনকার যে নীতি, মানুষ যখন 500 বছর আগে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি ঘটেনি তখনকার মানুষের মূল্যবোধ, আর আজকে 21st সেঞ্চুরিতে 21 শতকে সে একই মূল্যবোধে চলবে। আসলে গোটা পৃথিবী জুড়ে, আমি আমার কথাকে শেষ করছি, গোটা পৃথিবী জুড়ে আক্রমণ শুধু শ্রমজীবী মানুষের উপর হচ্ছে না। শ্রমজীবী মানুষ আজকে অত্যন্ত রক্ষণাত্মক জায়গায় আছে। গোটা দুনিয়া জুড়ে যারা লুট করছে, সম্পদ লুট করছে, মানুষের অধিকার লুট করছে, সংবিধান লুট করছে, শ্বাস নেওয়ার মতো পরিবেশ লুট করছে, এই সর্বশেষ লুটের একটা ক্ষেত্র হতে চলেছে পাঁচামির ওই কয়লা উত্তোলন। কোন শিল্প নয়, লুট। যারা লুট করছে তারা আজকে গোটা দুনিয়া জুড়ে শক্তিশালী। আমাদের দেশের সরকার, আমাদের রাজ্য সরকার সেই লুটেরাদের পক্ষে, আর সেই লুটেরাদের বিরুদ্ধে যাতে শ্রমজীবী মানুষের ঐক্য করে না ওঠে, তাই জন্য তারা বিভাজনের রাজনীতি, গোটা দুনিয়া জুড়ে বিভাজনের রাজনীতি।
বিভিন্ন বিভিন্ন নামে আমাদের এখানে এই হিন্দুত্ব সাম্প্রদায়িকতা এটাই হলো প্রধান, এটাই হলো এর মাধ্যম, এটাই হলো এর প্রকাশভঙ্গি, কোথাও অন্য কিছু। কিন্তু গোটা দুনিয়া জুড়ে এই যারা লুট করছে, সেই লুঠেরা অর্থনীতি, লুটেরা পুঁজি, তার এই লুটের পথে যে কোনো ধরনের বাধাকে আটকানোর জন্য শ্রমজীবী মানুষকে ছোট ছোট সংকীর্ণ পরিচয়ের ভিত্তিতে ভাগ করে দিচ্ছে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রায় 50 মিনিট ধরে, বিভাজনের রাজনীতি, এতে ভাগ করে দিচ্ছে। এবং এটা হবে, এটা হবে। তাহলে এটাকে আটকাতে গেলে কি করতে হবে? এটা কি আটকানো সম্ভব? এই 5টা কৃষি বিল রিপিল হওয়ার পরে সম্ভব এই প্রশ্ন তোলাটাই আমাদের জন্য অন্যায়। সম্ভব। একটা জিনিস কমরেড মনে রাখবেন, এখানে অনেক সিনিয়র মানুষ আছেন, আমি খুব শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আমি যে কথাটা বলছি এটা কোনো মৌলবাদীর বিশ্বাস থেকে নয়, সমাজ, সভ্যতা, অর্থনীতি, রাজনীতির বুনিয়াদী যুক্তির জায়গা থেকে। যে যতদিন পর্যন্ত সমাজে পুঁজি এবং শ্রমের দ্বন্দ্ব অমীমাংসিত থাকবে, ততদিন পর্যন্ত লাল ঝান্ডা এবং শ্রমজীবী মানুষের ঐক্য এবং ঐক্যবদ্ধ সংগ্রামকে শেষ করার ক্ষমতা কারণ নেই। এটা হলো সমাজের বুনিয়াদী দ্বন্দ্ব, এ দ্বন্দ্ব অমীমাংসিত। আর এই অমীমাংসিত দ্বন্দ্ব থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্যই মানুষের শ্রেণী পরিচয়টাকে আড়াল করা হচ্ছে। ওই যে একটু আগে কথা বললাম না যে গোটা দুনিয়া জুড়ে বিভাজনের রাজনীতি চলছে। এরপরে আমি সাহস করে একটা কথা বলি, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, শ্রমিক শ্রেণীর লড়াই, রাজনীতি মানে ক্ষমতার লড়াই, শাসক শ্রেণীর বিরুদ্ধে ক্ষমতার থেকে তাদেরকে সরিয়ে শোষিত শ্রমজীবী মানুষ ক্ষমতা দখল করতে চায়, এ সবই হলো আধুনিক চিন্তা ভাবনা, আধুনিক দৃষ্টিভঙ্গি। এই যে আমি গণতন্ত্রের কথা বললাম, ধর্মনিরপেক্ষতার কথা বললাম, সংবিধানের কথা বললাম, শ্রম কোডের কথা বললাম, কৃষকদের অধিকারের কথা বললাম, এগুলো সবই হলো আধুনিক। এ সবই হলো যুক্তিপূর্ণ কথা, যুক্তির দিক থেকে। একদল খাবে আর একদল খাবে না, তা কেন হবে? যে গতর খাটাচ্ছে সে কেন পাবে না? যে গতর খাটায় না সে কেন সব পাবে? এগুলো যুক্তি। এবং এই যুক্তিগুলো হলো আধুনিক সমাজের যুক্তি। এই যুক্তিগুলো কিন্তু দাস যুগের যুক্তি নয়, এই যুক্তিগুলো কিন্তু সামন্ততান্ত্রিক যুগের যুক্তি নয়। বোধহয় কথাটা বোঝাতে পারছি, এটা আধুনিক যুগের যুক্তি। তাহলে আধুনিক যুগের যুক্তির মূল কথাটা কি? আমাদের চণ্ডীদাস কতটা আধুনিক ছিল কিংবা জেনে বুঝে আধুনিকতা তত্ত্ব জেনে বলেছিল কিনা জানি না, কিন্তু কথাটা চরম আধুনিক। সবার উপর মানুষ সত্য, তার উপর নেই। তাহলে মানুষ সমমর্যাদা নিয়ে, সম সুযোগ নিয়ে, সম অধিকার নিয়ে সমানভাবে এই পৃথিবীতে থাকবে, এটাই হলো মানুষ, আধুনিক মানুষের বৈশিষ্ট্য। তাহলে এটা হলো যুক্তি। এই যুক্তি থেকেই গণতন্ত্রের কথা, ধর্মনিরপেক্ষতার কথা, অধিকারের কথা, মজুরির কথা, বোনাসের কথা, ঘামের দামের কথা, এইসব কথাগুলো আসে। এবং এই জায়গা থেকেই, এই আধুনিকতার যুক্তি থেকেই কিন্তু বুর্জুয়া, শ্রমিক শ্রেণী, শাসক শ্রেণী, শ্রমজীবী মানুষ, এই শ্রেণী পরিচয়গুলো চলে আসে। তাহলে শ্রেণী পরিচয়টা হলো একটা আধুনিকতার বৈশিষ্ট্য, শ্রেণী পরিচয়। শ্রম করে সম্পদ তৈরি করে, পায় না। শ্রম করে না, সম্পদকে দখল করে। এই যে শ্রেণী বিভাজন, এই যে পরিচয়, বুনিয়াদী পরিচয়, এটা হলো আধুনিকতার পরিচয়, আধুনিকতার বৈশিষ্ট্য। গোটা দুনিয়া জুড়ে যখন বিভাজনের রাজনীতি যখন কার্যকর করা হচ্ছে, সেই সময় গোটা পৃথিবীতে সেই বিভাজনের রাজনীতিকে মানে বাঁচিয়ে রাখার জন্য আক্রমণ করা হচ্ছে আধুনিকতার উপর, যুক্তির উপর, আধুনিক জীবনবোধের উপর। একটা অদ্ভুত ভাবে গোটা দুনিয়া জুড়ে, এটা শুধু আমাদের এখানে নয়, গোটা দুনিয়া জুড়ে একটা মধ্যযুগীয় যে চিন্তা, সেই চিন্তার দিকে আমাদেরকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আচ্ছা বলুন তো, এখানে আপনারা অনেকে সিরিয়াল দেখেন, অন্যভাবে নেবেন, আমার মাও দেখে, আমার ভাইয়ের বউও দেখে। এতক্ষণে বসে আছে আর আপনাদেরকে এখানে আমার এই মানে কঠিন শুষ্ক, একেবারে শুকনো কথাগুলো শুনতে হচ্ছে। আপনারা অনেকে দেখেন। বলুন তো, গত 8-10 বছরে সিরিয়ালগুলোর মধ্যে কি গুণগত পরিবর্তন ঘটে গেছে? কি গুণগত পরিবর্তন ঘটে গেছে? মানে আমি প্রশ্ন করছি না, আমি বলছি গুণগত পরিবর্তন ঘটে গেছে। এবং কে কোথায় কি করছে, 4টে 5টা 6টা কি আছে, ওটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ওটা একটা অন্য দিক।
নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সমস্ত অনুষ্ঠান, সিরিয়াল, সবকিছুর মধ্য দিয়ে যুক্তি, মানুষের নিজের উপর আস্থা, নিজের উপর বিশ্বাস, না অন্য কোনো শক্তি মানুষকে চালায় না। একটা অদ্ভুত একটা কি বলবো, একটা অদ্ভুত মানে বিজ্ঞান বিরোধী, যুক্তি বিরোধী একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। কখনো ধর্মের নাম করে, কখনো অন্য কিছুর নাম করে। গোটা পৃথিবী জুড়ে এটা হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে হচ্ছে। তাহলে এবং এই মাটিতেই বিভাজনের রাজনীতি শক্তিশালী হয়, এই মাটিতেই বিভাজনের রাজনীতি শক্তিশালী হয়। আগেও আমরা সিরিয়াল দেখেছি, শ্যাম বেনেগালের যাত্রা দেখেছি, বাংলাতে তো বোধহয় প্রথম সিরিয়াল 13 পার্বণ দেখেছি আমরা অনেক ভালো ভালো সিরিয়াল দেখেছি। কিন্তু একটু খেয়াল করে দেখুন, সম্ভবত 8-এর দশকের মাঝামাঝিতে হিন্দি সিনেমায় সবচাইতে প্রথম আজকের এই চালু সিরিয়াল প্রথম চালু হয়েছিল স্বাভিমান। যারা পুরনো সিরিয়াল দেখেন তারা খেয়াল করতে পারেন। তাহলে এই সবকিছুর মধ্যে এই যে মানুষের বেঁচে মরতে থাকার যে লড়াই, রুটি রুজির লড়াই, এই কথাগুলোকে কখনো সামনে আনে না এবং এমন একটা বাতাবরণ তৈরি করে চারদিকে, যে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যে বাতাবরণে মানুষ তার নিজের লড়াই করার যে শক্তি, সেই শক্তি সম্পর্কে তার মধ্যে কোনো আস্থা নেই, কোনো কিছু নেই। বিজ্ঞানের পরিবর্তে মানুষের কুসংস্কার, তার দিকে নজর ঠেলে দেওয়া হচ্ছে। এই বাতাবরণের মধ্যেই আজকে আমাদের দেশে বিভাজনের রাজনীতি হিসেবে যে শক্তিশালী সাম্প্রদায়িক রাজনীতির, যে বিভাজনের রাজনীতি হিসেবে সবচেয়ে শক্তিশালী উপাদান সাম্প্রদায়িকতা, আজকে এই মাটিতে জায়গা করে নিচ্ছে। ঐক্যের পরিবর্তে পরস্পরকে সন্দেহের একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। ফলে সেই কারণে এখানে তাহলে আমি আমার আর কথাকে বাড়াচ্ছি না, 2 মিনিট আমার কথা, প্রায় 1 ঘন্টা আমার কথা বলা হয়ে গেছে, সম্ভবত বেশি, 1 ঘন্টা হলো। যে তাহলে এই বিভাজনের রাজনীতির মূল লক্ষ্য শ্রমজীবী মানুষের ঐক্যকে ভাঙার জন্য শাসক শ্রেণীর হাতিয়ার। তাহলে বিভাজনের রাজনীতি যতক্ষণ থাকবে শ্রমজীবী মানুষের ঐক্য দুর্বল হবে, আর শ্রমজীবী মানুষের ঐক্য দুর্বল হলে পরে কি হবে এতক্ষণ বলার পর ব্যাখ্যা করার কোনো দরকার নেই। তাহলে বিভাজনের রাজনীতিকে যদি রুখতে হয়, তাহলে শ্রমজীবী মানুষের ঐক্য, মাঠে ময়দানের লড়াই, আর ভারতবর্ষের বিশেষ পরিস্থিতিতে এখানে শুধু শ্রেণী ভাবনা দিয়ে ভাবলে হবে না। হাজার হাজার বছর ধরে এখানে সামাজিক নিপীড়ন, শোষণ আছে। তাহলে একই সঙ্গে খেতে কিষান, কলে মজুরের শ্রেণী লড়াই, বেকার যুবকের কাজের দাবি শ্রেণী লড়াই, কর্মচারীর, মধ্যবিত্ত কর্মচারী শ্রেণী লড়াই, জিনিসের দামের বিরুদ্ধে লড়াই শ্রেণী লড়াই, এই যে লড়াই, এই লড়াইগুলোর সঙ্গে সঙ্গে সামাজিক নিপীড়ন, বঞ্চনা, সে সম্পর্কেও শ্রমজীবী মানুষকেই আওয়াজ তুলতে হবে। শ্রমজীবী মানুষ তার লাল ঝান্ডা নিয়ে যদি এই আওয়াজ না তোলে যে কেন দলিতের উপর আক্রমণ হবে, কেন সংখ্যালঘুর উপর আক্রমণ হবে, কেন মহিলার উপর আক্রমণ হবে, এ দাবি যদি লাল ঝান্ডা না তোলে, তাহলে যারা জাতের নাম করে, ধর্মের নাম করে, সম্প্রদায়ের নাম করে শ্রমজীবী মানুষকে ভাগ করতে চায়, তারা তাকে ব্যবহার করবে এবং করছেও। তাই বিভাজনের রাজনীতির মূল লক্ষ্য এটা হাতিয়ার শ্রমজীবী মানুষকে ভাগ করার জন্য। তাই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের দৃঢ় ঐক্য, শ্রেণী ঐক্য, সামাজিক ঐক্য, এইটা গড়ে তোলাই আজকের দিনের এই বিভাজনের রাজনীতিকে প্রতিহত করার একমাত্র জায়গা। তার সম্ভাবনা আছে সর্বশেষ কৃষকদের লড়াই, সেটা আমাদের সামনে দেখিয়ে দিয়েছে। আমি দিলীপ দার স্মৃতির প্রতি আর একবার শ্রদ্ধা জানিয়ে, এবং আজকের দিনে এই বিভাজনের রাজনীতি আমাদের সামনে প্রধান বিপদ, তাকে মোকাবিলা করতে গেলে পরে শ্রমজীবী মানুষের যে ঐক্য করে তুলতে হবে, এটা কঠিন কাজ, আজ বললে কাল হবে না, যে বাস্তবতায় আছি, কিন্তু এটা অনিবার্য এবং বিকল্পহীন কাজ। সেই কাজটা করবার জন্য আমাদের প্রত্যেকের ব্যক্তিগত এবং সাংগঠনিক যে ভূমিকা, যে মানুষ বিভ্রান্ত হয়ে আছে, যে মানুষ বিভাজনের রাজনীতির শিকার, যে মানুষ রুটি রুজির লড়াইয়ের, শ্রেণী লড়াইয়ের প্রতি সে আস্থা রাখতে পারছে না, তার পা টলে যাচ্ছে, তার নিজের বিশ্বাসে দৃঢ় থাকতে পারছে না, সেই মানুষদেরকে জড়ো করার জন্য, তাদের কাছে পৌঁছানো এবং তাদের রুটি রুজির লড়াইয়ের মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক চেতনা গড়ে উঠবে, সেই রাজনৈতিক চেতনাই পারে আজকের এই বিপদকে মোকাবিলা করতে। সেই কাজে আমরা সবাই আন্তরিক হব, উদ্যোগী হব
তার জন্যই আজকে এটা যদি রিচুয়াল হয়ে যায় একটা বক্তৃতা করা দিলীপদাকে স্মরণ করার জন্য, সেটা ঠিক হবে না। আমার মনে হয় আমরা কেউ সেভাবে দেখছি না। আজকের এই আলোচনার ভিত্তিতে আগামী দিনে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আরেকটু যত্নশীল হব, ব্যক্তিগত এবং সাংগঠনিক সমষ্টিগতভাবে সেই কাজ আমরা সবাই করতে পারবো। দিলীপদার স্মৃতির প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে, আমার চেয়ে যারা বয়সে বড় তাদেরকে নমস্কার জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, বাকিদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে